স্বাগত জানাচ্ছি সবাইকে দার্জিলিং সিরিজের তৃতীয় পর্বে। এই পর্বে থাকছে আমরা কার্শিয়াং পৌঁছে যে কয়েকটি জায়গা ঘুরেছিলাম সেই জায়গাগুলির বিভিন্ন ভিডিও। প্রথমত আমরা গিদ্দা পাহাড়ে অবস্থিত শরৎচন্দ্র বসুর বাড়ি, যেটি এখন নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম নামে পরিচিত সেটি, তারপর গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট এবং সবশেষে হনুমান মন্দির, যেটি একটি পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত সেই হনুমান মন্দির। আপনারা দেখতে থাকুন আজকের এই ভিডিও এবং এনজয় করতে থাকুন। সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। ওই দিকটা কোথায় গেছে? এটা কার্শিয়াং চলে গেল, এদিকে পয়েন্ট দেখাতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কার্শিয়াং। এটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামের এন্ট্রান্স গেট। এই গেট দিয়ে ঢুকে কিছুটা উপরে উঠে গেলেই হচ্ছে মিউজিয়াম। আমরা এখন যাচ্ছি এই দিক দিয়ে, উপরে উঠে গেলেই আমরা পৌঁছে যাব নেতাজি মিউজিয়ামে। তাই আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, বেশ একটু উঁচুতেই অবস্থিত। আমরা এখন যে বাড়িটিতে যাচ্ছি সেটি কার্শিয়াং শহর থেকে 4 কিলোমিটার দূরে গিদ্দা হিল বা গিদ্দা পাহাড়ে অবস্থিত। এটি শরৎচন্দ্র বোস 1922 সালে তখনকার আসাম পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পিটার লেসলির কাছ থেকে কিনেছিলেন। তারপর তিনি 1933 থেকে 1935 এই 2 বছর এই বাড়িতে কাটিয়েছেন। শরৎচন্দ্র বসুর ভাই নেতাজি সুভাষচন্দ্র বসু 1936 সালে এখানে এসেছিলেন এবং এই বাড়িতে কাটিয়েছিলেন প্রায় 7 মাস। তারপর পরবর্তী সময়ে তিনি আবার অক্টোবর 1937 সালে এসে কিছুদিন এখানে কাটিয়েছেন। পরবর্তী সময়ে এই ঐতিহাসিক বাড়িটিকে 2005 সালে নেতাজি মিউজিয়াম হিসাবে গড়ে তোলা হয় এবং এটি বর্তমানে নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের তত্ত্বাবধানে আছে। এই দেখুন, এখানে বাড়িতে ঢোকার ঠিক আগে বাদিকটায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে। কথিত আছে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে বসে রাজনৈতিক অনেক গুরুত্বপূর্ণ লেখালেখি করেছিলেন। তার মধ্যে অন্যতম হল 1938 সালের হরিপুরা কংগ্রেসের বক্তব্য। মিউজিয়ামের ভিজিটিং আওয়ার হচ্ছে 9:30 AM to 4:30 PM। আমরা এখন ভেতরে ঢুকে যাব। এখানে আর একটি বিষয়, নেতাজি সুভাষ 1936 সালে যখন 7 মাস এই বাড়িতে ছিলেন, তিনি মূলত তখন ব্রিটিশ সরকারের হাতে গৃহবন্দী ছিলেন। তবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কিন্তু বিরত ছিলেন না। তিনি এখানে বসেই সমস্ত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ। এদিকটায় দরজা বন্ধ আছে, এন্ট্রিটা নিতে হবে এদিকে। এই যে ক্যামেলিয়া ট্রি, এটা রোপণ করেছিলেন শরৎচন্দ্র বোস 1934-এ। এই যে দেখুন গাছটা, এই গাছটা শরৎচন্দ্র বোস ওনার বাড়িতে লাগিয়েছিলেন 1934 সালে, মানে প্রায় 90 বছর আগের লাগানো এই গাছ এখনো শোভা পাচ্ছে এই বাড়িতে। এই হচ্ছে শরৎচন্দ্র বসুর বাড়ি। আগেই বলেছি এই মিউজিয়ামটি 2005 সাল থেকে নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের তত্ত্বাবধানে আছে। ফটোগ্রাফি ভেতরে অ্যালাউড নেই। এই যে ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড ইনসাইড দ্য মিউজিয়াম। তো আমরা ভেতরটা এমনিতেই ঘুরে দেখব।
তো আমরা এখন জুতো খুলে ভেতরটা ঘুরে আসবো। বাড়ির ঠিক উপর দিকে আরো দুটো বিল্ডিং আছে, এখন আমরা ওই দিকটা গিয়ে ঘুরে আসব। শরৎচন্দ্র বসু যখন কার্শিয়াংয়ের এই বাড়িতে থাকতেন তখন প্রায়ই তাদের আত্মীয় স্বজনরা কলকাতা থেকে এখানে ঘুরতে আসতেন। খুব সম্ভবত এই দুটো বিল্ডিং তাদের জন্য তৈরি করা হয়েছিল, যাতে আত্মীয় স্বজনরা আসলে এখানে থাকতে পারেন। পরবর্তী সময়ে 1973 সাল থেকে পদ্ম বাহাদুর ছেত্রী নামক এক ব্যক্তিকে তাদের এই বাড়িটি দেখাশোনার জন্য রাখা হয়। সেজন্য বসু পরিবারের পক্ষ থেকে ওনাকে প্রতি মাসে 2 টাকা করে দেওয়া হতো। মোটামুটিভাবে 1996 সাল অবধি এই বাড়িটি বসু পরিবারের তত্ত্বাবধানে ছিল। তারপর 1997 সালে পশ্চিমবঙ্গ সরকার এটি অধিগ্রহণ করেন এবং তার কিছু মেরামত করা হয়। 2000 সালে এটি মিউজিয়াম হিসেবে তৈরি হয়ে যায়, যেটি পরবর্তী সময় 2005 সালে নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ হিসাবে আত্মপ্রকাশ করে। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এখানে গৃহবন্দী হিসেবে ছিলেন তখন তিনি নানা ধরনের রাজনৈতিক কার্যকলাপ এখান থেকেই চালিয়ে যেতেন। তিনি জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী সহ যারা তখনকার সময়ে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন তার বাড়ির চৌকিদারদের মাধ্যমে, এবং তিনি বিভিন্ন ধরনের রাজনৈতিক নির্দেশ এই বাড়ি থেকেই পাঠাতেন বলে খবর। এই বাড়িতে থাকাকালীন সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিদিন প্রাতঃভ্রমণেও বের হতেন। এখানকার বিভিন্ন ধরনের ছবি এই মিউজিয়ামে এখনও শোভা পায়। এই মিউজিয়ামে তখনকার সময়ে শরৎচন্দ্র বসু এবং তার পারিবারিক লোকেরা যে বিভিন্ন টেবিল, চেয়ার ইত্যাদি ব্যবহার করতেন সেগুলো এখনও রক্ষিত আছে। এই যে বিছানা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিছানায় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু শুতেন এই বাড়িতে যখন ছিলেন। এখানে ছবি তোলা বারণ সত্ত্বেও আমরা পারমিশন নিয়ে এই 2-4টি ছবি তুলতে পেরেছিলাম। এটা হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। এই দেখুন প্রচণ্ড মেঘ কিভাবে উড়ে যাচ্ছে, নিচ থেকে উপর দিকে উঠে আসছে মেঘ। এই দেখুন একটু আগেই 5 মিনিট আগে কিন্তু এখানে রোদ ছিল, আর 5 মিনিট পর অবস্থা দেখুন কিভাবে মেঘ নিচের দিক থেকে উপর দিকে উঠে আসছে। দারুণ লাগছে। এবারে ভিউ পয়েন্ট থেকে কিছু দেখা যায় কিনা দেখি। পুরোটাই মেঘে ঢাকা, দেখুন দূরের কিছুই দেখা যায় না। মাঝখানটায় ওই দিকটায় কিছুটা রোদ, রাস্তা এবং কয়েকটা বাড়িঘর দেখা যাচ্ছে এই দিকটায়, আর এদিকটায় দেখুন মেঘ উড়ে উড়ে যাচ্ছে, পুরোটাই অন্ধকার হয়ে আছে একদম। শানের মা টায়ার্ড হয়ে বসে গেছে এখানে, বিভৎস লাগছে। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। যারা ভিজিটররা আসছেন এখানে কার পার্ক করে তারপর এই ভিউ পয়েন্টে আসছেন। এদিকটায় হচ্ছে ভিউ পয়েন্ট, গিদ্ধাধর পাহাড় ভিউ পয়েন্ট, আর ওই দিকটায় হচ্ছে নেতাজি মিউজিয়াম। অর্থাৎ এই যে পাহাড়টার পাশেই হচ্ছে
শরৎচন্দ্র বোসের যে বাড়ি ছিল, যেটা এখন নেতাজি মিউজিয়াম। আর পাহাড় ঘেঁষে দেখুন কিভাবে মেঘ যাচ্ছে। ভিউ পয়েন্ট হলো এখান থেকে, কিন্তু এখন মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না একদম। এই যে নিচে রাস্তায় কিছু লোকজন আছেন, তাদেরকেও ঠিকঠাক দেখা যাচ্ছে না এখন, পুরোটাই মেঘে ঢেকে গেছে একদম। এখন আমরা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি হনুমান মন্দির দেখতে। সেটি এখানে কাছেই আছে, খুব বেশি দূরে নয়, তবে শুনেছি সেটি অনেক পাহাড়ের উপরে, তাই গাড়ি নিয়ে যাওয়া যাবে ঠিকই, তবে অনেকটা উপরে উঠতে হবে। তাই আমরা এখন এগোচ্ছি সেই হনুমান মন্দিরের দিকে। কার্শিয়াংয়ের ওয়েদার কিন্তু খুব দারুণ, প্লেজেন্ট ওয়েদার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে অবস্থিত, আর এর দূরত্ব দার্জিলিং থেকে অ্যারাউন্ড 30 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটার। এখানে বর্তমানে ওয়েদার অর্থাৎ টেম্পারেচার মোটামুটি ধরুন 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই গরমও লাগছে না, খুব বেশি ঠান্ডাও লাগছে না, বেশ মজাই লাগছে। কার্শিয়াংয়ের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ করার মতো। পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন পর্যটকদের ঘোরাফেরা করার জন্য বিভিন্ন স্থান, যেমন ইগল ক্র্যাগ, নেতাজি মিউজিয়াম, ডিয়ার পার্ক ইত্যাদি। ইদানিংকালে গুর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এখানে একটি খুব উঁচু হনুমানের মূর্তি স্থাপন করেছেন, এবং এখানে একটি হনুমান মন্দির তৈরি করা হয়েছে, যেটি 2021 সাল থেকে চালু হয়েছে। এই হনুমান মন্দিরটি কার্শিয়াংয়ের গৌরী শঙ্কর যে টি গার্ডেন রয়েছে তার ঠিক পাশেই অবস্থিত। আর যে হনুমান মূর্তিটা এখানে বসানো হয়েছে তার উচ্চতা প্রায় 40 ফুট উঁচু। এই দেখুন, বাদিক দিয়ে আমরা যখন ক্রস করে আসছিলাম এই জায়গাটা, তখন দেখতে পেলাম গৌরীশঙ্কর চা বাগানের যে কর্মীরা আছেন তারা রাস্তার পাশে বসে আছেন। এই যে দেখুন, চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে একদম ঘুরে ঘুরে উপরে। আমরা প্রায় পৌঁছে গেছি হনুমান মন্দিরের কাছে। এই যে বিশালাকার হনুমানজির মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এখানে আই লাভ কার্শিয়াং লেখা আছে। এখানে হবে পার্কিং। এই হলো হনুমান মন্দির, কার্শিয়াং হনুমান মন্দির। এখানে আই লাভ কার্শিয়াং। এই যে হনুমানজির মূর্তি। এদিকে প্রচুর মেঘ, তাই মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না নিচে, প্রচুর পরিমাণ মেঘ।
দেখুন মেঘ ভেসে ভেসে যাচ্ছে, পুরোটা পাহাড়ি অন্ধকার হয়ে আসছে। এ হচ্ছে হনুমান মন্দির। এখানে রাম এবং হনুমান দুজনের মূর্তি একসঙ্গে পুজো দেওয়া হয়। এই যে দেখুন, এদিকটা একটা বিশালাকার হনুমানের মূর্তি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরূপ। একদিক দিয়ে চা বাগান, পাশে আছে পাইন গাছ, আর দূরে কার্শিয়াং শহর। এখন আকাশ খুব মেঘলা, চারিদিকে মেঘ ছড়িয়ে আছে, তাই শহর দেখা যাচ্ছে না এখন। কিন্তু আকাশ যদি পরিষ্কার থাকে, মেঘ না থাকে, তাহলে এই জায়গা থেকে কিন্তু পুরো কার্শিয়াং শহরটাই একদম পরিষ্কারভাবে দেখা যায়। আর মন্দিরের পেছন দিকটা দেখুন, এই পাহাড়ের গায়ে চা বাগান। এই জায়গাটা কিন্তু ফটোগ্রাফির জন্য একটি আদর্শ জায়গা। দেখুন, সবাই এখানে ফটোগ্রাফি করছে, আমরাও করছি। এই জায়গাটিতে এসে আমরা বেশ কিছু লোকজন দেখতে পেলাম। তবে এখানে একটি প্রবলেম হচ্ছে কি, মন্দিরটা হচ্ছে একদম রাস্তার পাশে, জায়গা খুব কম, তাই গাড়ি পার্ক করা এবং এখানে দাঁড়ানোটা খুব কষ্টকর। খুব সরু রাস্তার পাশেই এই মন্দির, তাই একটু ভিড় জমে আছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। দেখুন, একদিকে রয়েছে চা বাগান, তার পাশেই পাইন গাছের সারি, আকাশটা ঢেকে আছে মেঘে, আর দুই দিকের চা বাগানের মাঝখান দিয়ে বয়ে গেছে উঁচু নিচু পাহাড়ি রাস্তা। শুধুমাত্র হনুমান স্ট্যাচুর জন্য নয়, এখানকার যে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, এই কারণেও বলবো এই হনুমান মন্দির প্লেসটা কিন্তু কার্শিয়াংয়ের মাস্ট ভিজিট প্লেস। তো আপনারা যারাই কার্শিয়াং ঘুরতে আসবেন, আপনারা অবশ্যই এই হনুমান মন্দির দেখতে আসবেন এবং এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করবেন। এখানে আমরা মোট 15 মিনিট মতো ছিলাম। কিছুক্ষণ ফটোগ্রাফি করলাম, ভিডিও করলাম, তারপর আস্তে আস্তে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এবারে আমাদের গন্তব্য হলো ডাউ হিল, কার্শিয়াংয়ের সেই বিখ্যাত ডাউ হিল, যেটি একটি ভুতুরে জায়গা নামেও পরিচিত। এখানে প্রচুর পাইন গাছের বন রয়েছে, তাই একটা ভৌতিক পরিবেশ আছে। আমি ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছি সেখানেও অনেকেই এটা বলতে চেয়েছেন। আর এখানে একটা প্রচলনও আছে, কোনো এক সময় নাকি এখানে ভূত থাকতো। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম ডাউ হিল স্কুলের সামনে। তো ডাউ হিল নিয়ে আমরা বিস্তৃত বলবো নেক্সট ভিডিও। আজকের ভিডিও এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে থাকছে কার্শিয়াংয়ের ডাউ হিলের গল্প। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।